দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে প্রতি লাখ রোগীর মধ্যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে 53 জন, গবেষণার তথ্য। যারা ক্যান্সার আক্রান্ত তাদের 17% হাইপারটেনশনে ভুগছিলেন, 6 হার্ট ডিজিজে 6%, ডায়াবেটিস 11%, কিডনি ডিজিজ 3%, স্ট্রোক 2%। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লির ঢল, কাল সকালে আখেরি মোনাজাত। আজ ঢাকায় শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। দেশে প্রতি বছর মোট মৃত্যুর শতকরা 12 ভাগই হয় ক্যান্সারে, আর প্রতি লাখ রোগীর মধ্যে আক্রান্ত হচ্ছেন 53 জন। এসব রোগীর মধ্যে স্তন ক্যান্সার, ঠোঁট ও মুখ গহ্বর, পাকস্থলী ও জরায়ু মুখ ক্যান্সারে আক্রান্তের সংখ্যাই বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। দেশে ক্যান্সার রোগীর সঠিক সংখ্যা এবং ধরন নির্ধারণের লক্ষ্যে 2023 সালের জুলাই থেকে চলতি বছরের 14 জানুয়ারি পর্যন্ত 2 ধাপে একটি গবেষণা কার্যক্রম চালায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ। শনিবার সুপার স্পেশালাইজড হাসপাতালে চলমান এই গবেষণার তথ্য তুলে ধরা হয়। গবেষণায় 38 ধরনের ক্যান্সার শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে 18 থেকে 75 বছর বয়সী সংখ্যা বেশি। আমরা দেখেছি যে যারা ক্যান্সার আক্রান্ত তাদের 17% হাইপারটেনশনে ভুগছিলেন, 6 হার্ট ডিজিজে 6%, ডায়াবেটিস 11%, কিডনি ডিজিজ 3%, স্ট্রোক 2% ক্যান্সার রোগীকে আমরা এগুলো ভুগতে দেখেছি। পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে ফুসফুস, লিভার ও ষড়যন্ত্রের ক্যান্সারে। নারীদের ক্ষেত্রে লিভার, জরায়ুমুখ ও খাদ্যনালীর ক্যান্সার বেশি। ট্রিটমেন্ট হচ্ছে একটা বার্ডেন। আমরা যদি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি, আমরা যদি কেন কজাল রিলেশনগুলো বের করতে পারি, দূর করতে পারি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এই মুহূর্তে যদি তাকাই আমরা, হার্ট ডিজিজের পরে নেক্সট হচ্ছে কার্ডিয়াক অ্যান্ড কার্ডিয়াক ডিজিজের জন্য ক্যান্সার কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গ্লোবালি। এই ডাটা থেকে যেমন প্রতিরোধের বিষয় আলোচিত হবে, আমরা দেখেছি যে তামাক আর হাইপারটেনশন, ডায়াবেটিস এইগুলি এটার উপর ইফেক্ট করছে। এখান থেকে আমরা বুঝতে পারছি সব জায়গায় খরচ করতে হয়, আর এখানে খরচ কমালে উপকার হবে। চলমান এই গবেষণা কার্যক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা দেবে। আমরা নিশ্চিত করতে চাই যে রাষ্ট্রীয় অ্যাটলিস্ট স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই গবেষণার ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে কোনো রকম বিচ্যুতি হবে না। তিনি জানান, আগামী 1 মাসের মধ্যে মহাখালী ক্যান্সার হাসপাতালে 2টি রেডিওলজি মেশিন চালু হবে, আর 1 সপ্তাহের মধ্যে দেশের 8 বিভাগে নির্মাণাধীন বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ পাবেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। পাকিস্তানের মৌলানা খোরশেদ আলমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আজকের আনুষ্ঠানিকতা। উর্দু ভাষায় দেয়া তার বয়ান তর্জমা করে শোনান বাংলাদেশের মৌলানা ওবায়দুর রহমান। উলামাদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মৌলানা ইব্রাহিম তেওলা। কেন্দ্রীয়ভাবে বাদ জোহর বয়ান করেন ভারতের মৌলানা ইসমাইল গোত্রা, আর বাদ আসর বয়ান করবেন কাকরাইল মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ জুবায়ের। কাল সকাল 9টার পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের প্রথম ধাপের বিশ্ব ইজতেমা। ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, তার কাছ থেকে জানবো এই মুহূর্তের খবর। জাহাঙ্গীর, প্রথম পর্বের প্রথম ধাপের ইজতেমা শেষ হতে চলেছে, ময়দানের পরিস্থিতি এখন কেমন দেখছেন? জিন্দেগির মধ্যে শান্তি দিবেন, জিন্দেগির মধ্যে ইজ্জত দিবেন, জিন্দেগির মধ্যে ইতমিনান দিবেন, জিন্দেগির মধ্যে মহব্বত দিবেন। বলতেছেন যে ভাই মহব্বত বয়ান চলছে এবং মধ্য দিয়ে আসলে তারা দিন অতিবাহিত করছে এবং এই মুহূর্তে বয়ান চলছে, বয়ান শুনছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর দিক থেকে আসলে পুরো ইজতেমা কিন্তু অনেকটা শান্তিপ্রিয়। চতুর্দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, পাশাপাশি আয়োজক কমিটির পক্ষ থেকে যে 10,000-এর অধিক স্বেচ্ছাসেবক কাজ করছে তারা কিন্তু অবস্থান করছে। এবং আমাদের সাথে কথা হয়েছে গাজীপুর মেট্রো কমিশনের জানিয়েছেন যে ইজতেমাকে
কোনো ধরনের থ্রেট নেই। আসলে শান্তিপূর্ণভাবেই এবারে ইজতেমা শেষ হবে এবং আগামী দিনগুলো শান্তিপূর্ণভাবেই চলবে এবং আগামীকাল ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে কিন্তু গাজীপুরের ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে আসলে যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। ভোর ৬টা থেকে নিয়ন্ত্রণ করা হবে যাতে মুসল্লিদের আসতে কোনো মোনাজাত অংশগ্রহণ করতে কোনো সমস্যা সৃষ্টি না হয় এবং মোনাজাত শেষ হওয়ার পরপরই আসলে রাস্তাগুলো খুলে দেওয়া হবে যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নিজ নিজ স্থানে চলে যেতে পারে এবং পরবর্তী ধাপের ইজতেমার মুসল্লিরা যাতে সহজেই ইজতেমা ময়দানে আসতে পারে। সহকর্মী জাহাঙ্গীর আলম টেলিফোনে জানাচ্ছিলেন ইজতেমা প্রাঙ্গণ থেকে। জামিনে মুক্তি পাওয়া পিচ্চি হেলাল ও ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি বলেন, ছিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম। দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ ৭ জন, আদাবরে ছিনতাইয়ের সময় হাতের কবজি কাটার ঘটনায় ৫ জন, তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় ৬ জন সহ বিভিন্ন ঘটনায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে পিচ্চি হেলাল বা ইমন তাদের গ্রুপের যেই থাকুক তাদেরকে আমরা আইনের আওতায় অবশ্যই আনব এবং পাশাপাশি পিচ্চি হেলালের এবং ইমন গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকেও আমরা ইতিপূর্বে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের পরিকল্পনা কোনো সন্ত্রাসী, কোনো খারাপ কাজে লিপ্ত, অবৈধ কাজে লিপ্ত কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না। ন্যূনতম 18,000 টাকা মজুরি বাস্তবায়ন সহ 5টি গ্রেডের দাবিতে চতুর্থ দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ করছেন সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর বিভিন্ন কারখানার শ্রমিকরা। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রধান সড়ক সহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এ কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। দাবি আদায় না হলেও আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। শ্রমিকরা জানান, অন্যান্য খাতে ন্যূনতম মজুরি ঘোষণার পর তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি এখনও বাস্তবায়ন করেনি মালিকরা। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা চতুর্থ দিনের মতো অনশন করছেন রাজধানীর সরকারি তিতুমির কলেজের একদল শিক্ষার্থী। বুধবার বিকেল থেকে অনশন শুরু করেন 6 শিক্ষার্থী। তাদের সঙ্গে অন্য শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন। দীর্ঘ সময় অনশনে থেকে অসুস্থ হয়ে পড়েছেন কেউ কেউ। আজ সকালে কলেজের মূল ফটকের সামনে স্যালাইন দেওয়া হয় তাদের কয়েকজনকে। শিক্ষার্থীদের অভিযোগ, যৌক্তিক দাবি নিয়ে দ্বিচারিতা করছে সরকার। মন্ত্রণালয় কমিটি গঠন করলেও দৃশ্যমান কোনো কার্যক্রম নেই। এদিকে বিকেল 4টার মধ্যে দাবি আদায়ের স্বীকৃতি না এলে ঢাকা উত্তর সিটিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রংপুরে ঘন কুয়াশার কারণে আজ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 6টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে কমপক্ষে 25 জন আহত হয়েছেন। সকাল 8:30টার দিকে মিঠাপুকুর উপজেলার রংপুর ঢাকা মহাসড়কে গড়ের মাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া এসব যান কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী এই মোড়ে 2টি বাস, একটি ট্রাক ও পিকআপ এবং কাভার্ড ভ্যান একে অপরকে ধাক্কা দেয়। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরপরই গাড়িগুলোকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বারবার এতভাবে সতর্ক করতেছি আমরা, তো সবাই সরে যান, কেউ সরতেছে না সামন থেকে। আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি ও শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে এর মধ্যে নেওয়া হয়েছে প্রস্তুতি। কিছুক্ষণের মধ্যে মাসব্যাপী আয়োজনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর বইমেলার প্রতিপাদ্য বিষয় জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। অংশগ্রহণকারী 708 জন প্রকাশকের মধ্যে 99টি স্টল বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং 609টি সোহরাওয়ার্দী উদ্যানে নির্মাণ করা হচ্ছে। এবছর মেলায় 37টি প্যাভিলিয়ন থাকবে, একটি বাংলা একাডেমিতে এবং 36টি সোহরাওয়ার্দী উদ্যানে। অমর একুশে বইমেলা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
من يشاء وهو العزيز الحكيم আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত ৩ জনের পরিচয় শনাক্ত এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে আজ কবর থেকে তাদের মরদেহ উত্তোলন করা হয়েছে। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, কখন মৃতদেহগুলো উত্তোলন করা হয়েছে? তৌসিয়া, সকাল থেকে কিন্তু এই আশুলিয়ার বিভিন্ন স্থানে ৩টি মরদেহ এখানে উত্তোলন করা হচ্ছে। যদিও আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এখানে মোট 4টি মরদেহ উত্তোলন করা হচ্ছে। তার মধ্যে 2টি মরদেহ পাশাপাশি এখানে আসলে 2টি অজ্ঞাত, এবং সেখানে আবুল হোসেন নামে একজনের মরদেহ উত্তোলন করার, তার শনাক্ত করার জন্য মূলত এখানে 2টি মরদেহ উত্তোলন করা হচ্ছে। সেই হিসেবে এখানে 4টি মরদেহ উত্তোলন করা হচ্ছে, কিন্তু মূলত 3 জনের শনাক্ত করার জন্য মূলত পুলিশ কাজ করে যাচ্ছে। এবং আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এই আশুলিয়ার যেটি দক্ষিণ বাইপাইল, সেখানে যেটি জাহিদুল ইসলাম সাগর, এবং সেই সাথে যেটি আমরা দেখতে পাচ্ছি পবনার টেক এলাকায়, সেখানে হচ্ছে যেটি আপনার যেটি আমরা জানতে পেরেছি, সেখানে হচ্ছে আরেকজনের যেটি মরদেহ সেটি আসাবুল যেটি, এবং সেই সাথে এখানে আমরা যেখানে রয়েছি সেখানে কিন্তু আবুল হোসেন নামে একজনের শনাক্ত করার জন্য যেটি আপনাকে আম বাগান বলে, সেই আম বাগানে কিন্তু এখানে মরদেহগুলো উত্তোলন করা হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সেই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। সব মিলে আপনারা জানেন যে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু সাভার এবং আশুলিয়াতে কিন্তু একটি বড় আকারের একটি হত্যাযজ্ঞ ঘটে, এবং সেখানে কিন্তু নিহত হয় প্রায় 53 জন। এই 53 জনের মধ্যে সেই সময় কিন্তু আসলে সুরতহাল রিপোর্ট এবং অন্যান্য যে পোস্টমর্টেম সেগুলো করা হয়নি। মূলত সেই সুরতহাল রিপোর্ট এবং পোস্টমর্টেম করার জন্য কিন্তু আদালতের নির্দেশেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই আশুলিয়ার যে বিভিন্ন স্থানে আজকে এই মরদেহগুলো তোলা হচ্ছে। তৌসিয়া, সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম। দেশে বাইরের খবর। বন্দি বিনিময়ের ৪র্থ ধাপে আজ ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, প্রথমে দক্ষিণ গাজা থেকে 2 জনকে মুক্তি দেওয়া হয়। এর 1 ঘন্টা পর অপর জিম্মিকে উত্তর গাজা থেকে মুক্তি দেওয়া হয়। এই 3 জনের মধ্যে 2 জন যুক্তরাষ্ট্রের নাগরিক। বিপরীতে ইসরায়েলের কারাগারে আটক আরও 183 ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব। হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতির আওতায় এসব বন্দী ও জিম্মিকে মুক্তি দেওয়া হচ্ছে। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশে প্রতি লাখ রোগীর মধ্যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে 53 জন, গবেষণার তথ্য। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় মুসল্লির ঢল, কাল সকালে আখেরি মোনাজাত। আজ ঢাকায় শুরু হচ্ছে অমর একুশে বইমেলা, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত স্পোর্টস বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।